চলছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের গণনা। গতকাল সকাল ৮টা থেকে শুরু হয়েছে ফলাফল গণনার কাজ। রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রে চলছে গণনার কাজ এবং কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে চলছে গণনা এবং এখনো পর্যন্ত শেষ হয়নি গণনা। বিস্তারিত জানবো, আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি পাপুল। পাপুল, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে এখনো চলছে গণনার কাজ, গতকাল থেকে শুরু হয়েছে গণনা, এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস, বিজেপি বা সিপিএম কে কত শতাংশ এগিয়ে রয়েছে, বিস্তারিত জানাও। একদমই তৃপ্তি, তুমি যেটা বললে, বাংলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন গত 8ই জুলাই হয়ে গেছে। আর সেই নির্বাচনের ফলাফল গত সকাল 8টা থেকে শুরু হয়েছে সেই গণনার কাজ। কিন্তু গণনার কাজ কালকে সারাদিন চলেছে, সারা রাত্রি চলেছে এবং আজকেও চলছে। আজকে যে গণনা চলছে সেটি হচ্ছে জেলা পরিষদের। এক কথায় আমরা বলতে পারি পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে আমরা বলতে পারি রক্তে ভেজা বাংলায় কিন্তু সবুজ ঝড়। আমরা এক কথায় বলতে পারি তৃণমূলের জয় জয়কার এই পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে। আমরা যদি ধরি এই পঞ্চায়েত নির্বাচনকে যদি ধরি, প্রথমে বলতে গেলে আমাদের কুচবিহার থেকে শুরু করতে হবে, কেননা আমরা সব পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আমরা সব কিছুতেই কুচবিহার থেকেই প্রথমে দেখেছি। কারণ আমরা পঞ্চায়েত নির্বাচনে যে সময় পঞ্চায়েত ঠিক নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের ক্যাম্পিং হিসাবে তিনি কুচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমিও কুচবিহার থেকে আজকের যে ফলাফল সেটা শুরু করছি। কারণ কুচবিহারে আমরা দেখেছি কুচবিহার বিজেপির শক্ত ঘাঁটি। লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে কুচবিহার আসন থেকে এবং সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি নিশীথ প্রামাণিক রয়েছেন এবং তারই ঘাঁটিতে দেখা গেল বিজেপি সেভাবে ফল করতে পারেনি। সেখানেও কিন্তু সবুজের ঝড় বইছে। কুচবিহার থেকে শুরু করে সবুজের ঝড় জঙ্গলমহল অবধি দেখা যাচ্ছে। কারণ কুচবিহার পঞ্চায়েত নির্বাচনে শিরোনামে ছিল কুচবিহার, মুর্শিদাবাদ এবং বীরভূম। এই তিনটা জেলা কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কিন্তু খবরের শিরোনামে ছিল এবং চর্চায় ছিল। আমরা বরাবরই দেখেছি নমিনেশন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন এবং গণনা পর্যন্ত কিন্তু এই তিনটি জেলা, অর্থাৎ তিনটি জেলার সাথে সাথে আমরা ভাঙড়টাকেও ধরতে পারি সংবাদের শিরোনামে। একদম পঞ্চায়েত নির্বাচনে এই ভাঙড়টাও ধরা যায়। কারণ পঞ্চায়েত নির্বাচন যখন চলেছিল ভাঙড়ে অশান্তি লেগেছিল। ঠিক তারপরেও যখন গণনা চলছে তখন কিন্তু গতকালকে রাত্রে ভাঙড়ে কিন্তু গুলির মতন একটা ঘটনা ঘটেছে, গুলিকাণ্ড ঘটেছে। আর সেই ঘটনায় কিন্তু আতঙ্ক হয়ে পড়েছে সব রাজনৈতিক দলের কর্মীরা। কারণ কুচবিহারে অধিকাংশ আসনে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বেশিরভাগ আসনে জয়লাভ করেছে তৃণমূল। এক কথায় বলতে পারি 2019-এর যে লোকসভার ফলাফল যেটি ছিল বিধানসভা ভিত্তিক কিংবা লোকসভা ভিত্তিক, সেই 19-এর লোকসভা নির্বাচনের ফলাফল হিসেবে জমি ধরে রেখেছিল। অর্থাৎ উত্তরবঙ্গের কুচবিহারে সেই জায়গাটি ধরে রাখতে পেরেছিল 21-এর বিধানসভা নির্বাচনে। কিন্তু 23-এর পঞ্চায়েত নির্বাচনে সেই জায়গা অনেকটা ফিরে পেয়েছে বাংলার শাসক দল অর্থাৎ তৃণমূল। সেই সঙ্গে আমরা চলে যাব মুর্শিদাবাদ জেলায়, সেই মুর্শিদাবাদ জেলা যেখানে পঞ্চায়েত নির্বাচনের শিরোনামে ছিল। কারণ ঠিক কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতে আমরা দেখেছি উপনির্বাচন হয়েছিল। সেই উপনির্বাচনে শাসক দল, আমরা বরাবরই দেখেছি উপনির্বাচন যখন হয়েছে শাসক দলের পক্ষেই কিন্তু রায় গেছে। এবার নজিরবিহীন ঘটনা ছিল কিন্তু মুর্শিদাবাদের সাগরদিঘিতে বাম কংগ্রেস জোট একত্রিত হয়ে কংগ্রেসের বাইরন বিশ্বাস জয়লাভ করেছিল। অর্থাৎ শাসক দল থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছিল মাইনরিটি ভোট। সেই মাইনরিটি জায়গায় কিন্তু এবার জয়লাভ করেছে অধিকাংশ আসনেই জয়লাভ করেছে শাসক দল। অর্থাৎ সেখান থেকে আবার শাসক দলের দিকে ভোট অনেকটাই ফিরে এসেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। কিন্তু এর সঙ্গে মুর্শিদাবাদ জেলার যে চিত্রটি সেটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ আসনে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি সবকটিতেই জয়লাভ করেছে। সেই সঙ্গে তৃতীয় আরেকটি বিষয় জানাবো, সেটি হচ্ছে অনুব্রতহীন বীরভূমের কথা না বললেই না হয়। কারণ কেন আমরা দেখেছি যে সময় অনুব্রতহীন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবারে প্রথম বীরভূমে শাসক দল অনুব্রতকে ছাড়াই পঞ্চায়েত নির্বাচন লড়ল এবং যে সময়
অনুব্রতবিহীন যখন পঞ্চায়েত নির্বাচন লড়ার ঘোষণা করলো বাংলার শাসক দল, সেই সময় রাজনৈতিক মহল মনে করেছিল এবারে হয়তো অনুব্রতহীন বীরভূমে অনেকটাই জায়গা পাবে বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ সিপিএম, কংগ্রেস এবং বিজেপি বিশেষ করে। কিন্তু সেই জায়গাটি ধরে রাখতে পারেনি বাংলার বিরোধী দল অর্থাৎ বিজেপি। সেখানে অধিকাংশ আসনেই জয়লাভ করেছে বাংলার শাসক দল। আমরা এই কারণেই বীরভূমের কথাটি বলবো, কারণ অনুব্রত এবার নেই বীরভূমে। অনুব্রতকে ছাড়াই একাই, মানে বাংলার শাসক দল অনুব্রতকে ছাড়াই এবারে বীরভূমে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন লড়েছে এবং বীরভূমে বিশেষ করে নজর দিয়েছিল তৃণমূল নেত্রী সরাসরি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বীরভূমের অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছিল বাংলার মন্ত্রী অর্থাৎ কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে। তারই নেতৃত্বে কিন্তু এবারে বীরভূমে পঞ্চায়েত নির্বাচন লড়েছে এবং অধিকাংশ আসনে জয়লাভ করেছে বাংলার শাসক দল। অর্থাৎ বীরভূমে অনুব্রতকে ছাড়াই যে জয়লাভ, এটা কিন্তু বাংলার শাসক দলের পক্ষে যথেষ্টই অজনদার এবং আগামী দিনে এই প্রভাবটাকে কাজে লাগাতে চাইছে বাংলার শাসক দল। অর্থাৎ আগামীর 24-এর যে লোকসভা নির্বাচন রয়েছে এই রণকৌশলটাকে কাজে লাগাতে চাইছে অনুব্রতহীন বীরভূমে। কারণ 2024-এর লোকসভা নির্বাচনে বীরভূমের মাটি থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন এবারে 2019-এ যখন বিজেপি 18টি আসনে জয়লাভ করেছিল, আর সেই আসন থেকে এবারে তিনি 36টি আসনে জয়লাভের ইঙ্গিত দিয়েছিলেন বীরভূমের মাটিতেই। কারণ অনুব্রত মণ্ডল কিন্তু তখন ছিলেন না, আর সেই জন্য বীরভূমকে টার্গেট করেছিল বিজেপি। কিন্তু সেই টার্গেট কার্যত ধরাশয়ী হয়েছে, বিরোধীদের কাছে নিজের জায়গা ধরে রাখতে পেরেছে বাংলার শাসক দল। তৃপ্তি, দেখো পাপুল, আজকের এই নির্বাচন কমিশন প্রসঙ্গে রাজ্যপালের প্রসঙ্গ না টানলেই নয়। কারণ আমরা দেখেছি নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর যবে থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ হয়েছে তখন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়, ক্যানিং, মুর্শিদাবাদ। রাজ্যপাল কিন্তু বসে থাকেননি। তিনি আমরা দেখেছি নির্বাচনের গণনার দিন গতকালও তিনিও গ্রাউন্ড জিরোতে পৌঁছে গেছিলেন মুর্শিদাবাদে, এবং সেখান থেকে তিনি কড়া বার্তা দেন এবারে যদি কোনো রকম ঘটনা ঘটে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তো গতকাল রাত থেকে আবার উত্তপ্ত ভাঙড়। এর আগেও রাজ্যপাল ভাঙড় পরিদর্শন করেছেন, তো গতকাল রাতে আবার উত্তপ্ত। তো এক্ষেত্রে রাজ্যপাল কি আবার কোনো বিষয়ে কি কোনো ভূমিকা নিতে চলেছে, কি মনে করছো? দেখো, আমরা জানি প্রথম থেকেই যখন থেকে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছিল তখন থেকে কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তি এবং বিরোধীদের নমিনেশন দেওয়া হচ্ছে না, এরকম কিন্তু আমরা অভিযোগ পাচ্ছিলাম। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের দিনে আমরা 2023-এ দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের দিনেই কিন্তু রক্তে ভেজা বাংলায় কিন্তু 16 জনের প্রাণ গেছে। এটাকে নিয়ে কিন্তু কার্যত একে অপরের দিকে দোষারোপ করতে শুরু করেছে বাংলার শাসক দল এবং বিরোধী পক্ষ। কিন্তু এখানে আমরা সবথেকে বড় ব্যাপার আমরা যেটা দেখছি, কারণ পঞ্চায়েত নির্বাচনের দিনে যে কটি প্রাণ গেছে তার মধ্যে কিন্তু বাংলার শাসক দল তৃণমূলেরই কিন্তু 11 জন কর্মী ছিলেন, বিজেপির একজন, সিপিএমের দুজন, কংগ্রেসের দুজন এবং একজন সাধারণ মানুষেরও কিন্তু প্রাণ গেছে নির্বাচনের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন। এইগুলোকে কিন্তু রাজ্যপাল কিন্তু এই রিপোর্টটা কিন্তু দিল্লিতে দিয়েছেন এবং পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ হওয়ার পরের দিনেই কিন্তু রাজ্যপাল দিল্লিতে অমিত শাহের দরবারে গিয়েছিলেন এবং সেখানে সম্ভবত তিনি রিপোর্ট বাংলার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত দিয়েছেন এবং দিল্লি থেকে ফিরেই গণনার দিন তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন যে বাংলায় যে অশান্তি রুখতে আমরা দেখেছি 2021-এর বিধানসভা নির্বাচন যে সময় হয়েছিল তার রেজাল্টের পরেই কিন্তু পোস্ট পোল ভায়োলেন্স আমরা বাংলার বুকে দেখেছিলাম এবং এই পোস্ট পোল ভায়োলেন্স এবং ভোট পরবর্তী হিংসা এবারে যাতে না হয় সেই ব্যবস্থা কিন্তু রাজ্যপাল কিন্তু গ্রহণ করছেন এবং বিরোধীরাও কিন্তু যথেষ্ট সক্রিয় হয়েছেন। বিজেপির পক্ষ থেকে পোস্ট পোল ভায়োলেন্স থেকে নিজেদের আত্মরক্ষার্থে এবং তাদের কর্মীদের বাঁচাতে তারা কিন্তু ইতিমধ্যেই কন্ট্রোল রুম চালু করেছে, একটি কন্ট্রোল রুম চালু করেছে এবং কন্ট্রোল রুমে 2টি নাম্বার এবং ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ তারা তৈরি করেছে। কারণ তারা আশঙ্কা প্রকাশ করছে 2021-এর বিধানসভার নির্বাচনের পুনরাবৃত্তি যেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 23-এ দাঁড়িয়ে যাতে না হয়, সেই আশঙ্কাতেই তারা কিন্তু আগেভাগেই পঞ্চায়েত নির্বাচনে পরবর্তী শিকার যাতে আমজনতার উপর যাতে না পড়ে তার জন্যই কিন্তু তারা আগেভাগেই
কন্ট্রোল রুম চালু করলো বাংলার বিজেপি। কারণ যে পোস্টপোল ভায়োলেন্সের শিকার হচ্ছে আমজনতা, আমরা দেখেছিলাম 2021-এ কুচবিহারে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, সেখানে কিন্তু আমজনতার কিন্তু প্রাণ গিয়েছিল। সেই দিকে কিন্তু নজর রেখে রাজ্যপালও যথেষ্ট সক্রিয় হয়েছেন এবং বিজেপি বিশেষ করে সক্রিয় হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করছে তাদের ভোট পর্ব অর্থাৎ রেজাল্ট পর্ব মিটে গেলেই কিন্তু তাদের কর্মীদের উপর আক্রমণ হতে পারে, এমনটাই দাবি করছে বাংলার বিরোধী মহল। কারণ এই জন্যই কিন্তু বিজেপি থেকে শুরু করে সিপিএম এবং কংগ্রেস যথেষ্ট পরবর্তী দিনগুলিতে তারা যথেষ্ট সক্রিয় হচ্ছে। কারণ পরবর্তী যে ভোট পরবর্তী হিংসা সে শিকার যাতে আমজনতার উপর না পড়ে, তারা যথেষ্ট আগের থেকে সক্রিয় হয়ে যাচ্ছে। তৃপ্তি, বাবুল, তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো, এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে কোন দল কতটা এগিয়ে রয়েছে সেই সংখ্যাটা আমাদেরকে একটু জানাও। একদমই এই মুহূর্তে আমাদের কাছে যে সংখ্যাটি এসে পৌঁছেছে 35স্তর পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফলের যে সংখ্যাটি এসে পৌঁছেছে, সেটা সার্বিকভাবে আমরা বলতে পারি এই মুহূর্তে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জিতেছে 42,226টি আসনে এবং বিজেপি জিতেছে 9,312টি আসনে, সিপিএম জিতেছে 3,027টি আসনে, কংগ্রেস এই মুহূর্তে জিতেছে 2,432টি আসনে এবং অন্যান্যরা জিতেছে 2,846টি আসনে। এটি গেল গ্রাম পঞ্চায়েতের ফলাফল। এখন পঞ্চায়েত সমিতি 5,988তে জিতেছে বাংলার শাসক দল তৃণমূল, 719টিতে জিতেছে বিজেপি বিরোধী পক্ষ প্রধান বিরোধী বাংলার এবং 139টিতে জিতেছে সিপিএম এবং কংগ্রেস জিতেছে 143টিতে। জেলা পরিষদ এই মুহূর্তে সঠিক সংখ্যাটি এসে পৌঁছায়নি এবং জেলা পরিষদ আমরা বলতে পারি 15টি জেলা পরিষদে এগিয়ে আছে বাংলার শাসক দল। তৃপ্তি, যেই সংখ্যাটি বললাম এই সংখ্যাটি কিন্তু গতবারে যে সংখ্যাটি ছিল বাংলার শাসক দলের পক্ষে 38,111টিতে 18টিতে জিতেছিল বাংলার শাসক দল তৃণমূল গ্রাম পঞ্চায়েতে, কিন্তু এবারে এই অবধি সেই সংখ্যাটি কিন্তু তারা অনেকটাই ক্রস করে গেছে। এবারে তারা 38 থেকে 42,000-এ গিয়েছে এবং এই সংখ্যাটি ফাইনাল রেজাল্ট হতে হতে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং এই যে সংখ্যাটি ছিল গতবারে বিজেপির কাছে 5,779টি সংখ্যা ছিল, গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করেছিল এবং সেই সংখ্যাটি এই মুহূর্তে তাদের কাছে প্রায় 10,000-এর কাছে চলে গেছে। ঠিক 10,000 না গেলেও প্রায় আমরা বলতে পারি 10,000-এর কাছে চলে গেছে। কারণ এই মুহূর্তে তাদের কাছে যে সংখ্যাটি দেখা যাচ্ছে 9,312টি গ্রাম পঞ্চায়েত সিটে তারা কিন্তু জিতে গেছে এবং ফাইনাল রেজাল্ট আস্তে আস্তে সেটা 10,000-এ ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। সিপিএমের কাছে যে সংখ্যাটি ছিল গতবার 1,483টি আসনে তারা জিতেছিল এবং এখন সেই সংখ্যাটি তাদের কাছে দ্বিগুণ থেকে বেশি হয়েছে, মানে দ্বিগুণ থেকে তারা অনেকটাই বেশি আসন পেয়েছে। এবারে 2023-এ পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়ে তারা 2018-তে পেয়েছিল 1,483টি আসন গ্রাম পঞ্চায়েতে এবং এই মুহূর্তে তাদের কাছে যে সংখ্যাটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে সেটি 3,027টি গ্রাম পঞ্চায়েত তারা দখল করেছে। এবং কংগ্রেস যে সংখ্যাটি 2018-তে তাদের কাছে যে সংখ্যাটি যে পরিমাণ গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছিল, তারা 1,066টা সিটে গ্রাম পঞ্চায়েতে তারা জয়লাভ করেছিল এবং এখন তাদের কাছে যে সংখ্যাটি রয়েছে সেটি 2,432 এবং অন্যান্যরা গতবারে 1,960টি আসনে জয়লাভ করেছিল। এখন তাদের কাছে যে সংখ্যাটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে 2,846। তৃপ্তি, যে সংখ্যাটি বললাম সেটি কিন্তু সব রাজনৈতিক দল গত 2018 পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে যে পরিমাণ সিটে জয়লাভ করেছিল সেই সংখ্যাটি কিন্তু প্রত্যেক রাজনৈতিক দল অর্থাৎ বাংলার শাসক দল থেকে শুরু করে বিরোধী পক্ষ প্রধান বিরোধী দল বিজেপি এবং সিপিএম কংগ্রেস এবং অন্যান্যরা সবাই কিন্তু সব রাজনৈতিক দল এবং নির্দলরাও কিন্তু সেই সংখ্যাটি গতবারের যে সংখ্যাটি ছিল সেই সংখ্যাটি কিন্তু সবাই ক্রস করে গেছে। আমরা বলতে পারি গতবারে যে গ্রাম পঞ্চায়েতের সিট সংখ্যা ছিল কিন্তু এবারে তা অনেকটা বেড়েছে এবং মনে করা হচ্ছে ফাইনাল রেজাল্ট আস্তে আস্তে সেটা অনেকটাই বাড়তে পারে সব রাজনৈতিক দলের কাছে। বিরোধীদের পক্ষে কিন্তু যে সংখ্যাটি বেড়েছে, ডবল হয়েছে, সেখানে কিন্তু বেশি মাতামাতি করার কোনো নেই। কারণ আমরা দেখেছি টিএমসি যে সংখ্যাটি পেয়েছে সেটা কিন্তু গতবারের থেকে অনেকটা বেশি পেয়েছে। কারণ
তাদের যে সংখ্যাটি যে দেখাচ্ছে সেটা কিন্তু গতবারে 38,000 ছিল, এবারে 42,000 থেকে অনেকটা বেশি হবে এবং 42,000 এই মুহূর্তে হয়ে গেছে এবং সেটি কিন্তু 45,000 কিংবা তার থেকেও বেশি হতে পারে শাসক দলের ঝুলিতে গ্রাম পঞ্চায়েতের সিট। এবং পঞ্চায়েত সমিতির যে সিট দেখাচ্ছে 5,988-তে এবারে জিতেছে এবং গতবারে সেই সংখ্যাটি ছিল তাদের কাছে 8,062টি এবং এই সংখ্যা কিন্তু বাড়তে পারে, কারণ এই সংখ্যার উপর ডিপেন্ড করবে 2024-এর লোকসভা নির্বাচন। আর এটাকে মাস্টার স্ট্রোক করে কিন্তু সব রাজনৈতিক দল 24-এর দিকে এগোতে চাইছে। তৃপ্তি, ধন্যবাদ পাপুল আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আমি আবারও ফিরবো তোমার কাছে নির্বাচনের ফলাফলের আপডেট নিয়ে। তো আবারও জানিয়ে রাখি, গতকাল থেকে শুরু হয়েছে নির্বাচনের ফলাফলের গণনার কাজ। গতকাল বিভিন্ন গণনা কেন্দ্রে চলছে গণনা। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং গণনার কর্মীরা তারা গতকাল সকাল থেকেই শুরু করে দিয়েছে গণনার কাজ। গত 8ই জুলাই হয়েছে পঞ্চায়েত নির্বাচন। সাধারণ মানুষ ভোট বক্সে তাদের রায় দিয়ে দিয়েছেন এবং গতকাল থেকে শুরু হয়েছে গণনার কাজ এবং সারা রাত ধরে চলে গণনা এবং আজ সকাল থেকেও চলছে গণনা। যেহেতু ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, তাই 3 দফায় গণনা চলবে, তাই অনেকটা সময় লাগছে এবং আজ সকালের থেকেও চলছে গণনার কাজ। গণনার কেন্দ্রে কর্মীরা উপস্থিত হয়ে তারা সকাল থেকে গণনার কাজ চালিয়েছেন এবং গণনা কেন্দ্রকে নিরাপত্তা বলয়ের মধ্যেই রেখে দেওয়া হয়েছে।